এবার যে খবরের দিকে নজর রাখবো, পাকচর সিআরপিএফ এএসআই মতিরাম জাটকে জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিময়ে বিক্রি করা হতো নিরাপত্তা সংক্রান্ত তথ্য সঠিক হলেই মিলতো ৩,৫০০ টাকা, জোরালো তথ্য হলে মিলতো ১২,০০০ টাকা। হাওয়ালা ও থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পাঠানো হতো টাকা। কলকাতা থেকেও জাটের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল টাকা বলে জানা যাচ্ছে। পাকচর সিআরপিএফ এসআই মতিরাম জাটকে জেরায় এবার উঠে এলো সব চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিময়ে বিক্রি করা হতো নিরাপত্তা সংক্রান্ত তথ্য সঠিক হলে মিলতো ৩,৫০০ টাকা, জোরালো তথ্য হলে ১২,০০০ টাকা পর্যন্ত মিলতো। হাওয়ালা ও থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পাঠানো হতো এই টাকা। কলকাতা থেকেও জাটের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল টাকা। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, মতিরাম জাটকে যে জেরা চলছে তাতে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। এবার যে টাকার বিনিময় চলতো সেই তথ্যও সামনে এসেছে, বিস্তারিত জানাও। একদমই, দেখো, মতিরাম জাটকে গ্রেপ্তার করে এনআইএ, দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কে এই মতিরাম জাট? যে কিনা সিআরপিএফ এর একজন এএসআই। এই মতিরাম জাট তাকে গ্রেপ্তার করে কারণ হচ্ছে পাকচর বৃত্তিতে, এবং তাকে যখন লাগাতার জেরা করছে এনআইএ, সেই জেরায় তার একাধিক চাঞ্চল্যকর তথ্য যেমন উঠে আসছে, এবং তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সূত্র ধরে উঠে এসেছে একাধিক জনের নাম। যেখানে শনিবার যেটা দেখা গেল যে এনআইএ 15টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে, 8টা স্টেটের 15টি জায়গায় সেই তল্লাশি অভিযান চালিয়েছে, এবং যার মধ্যে কলকাতাও রয়েছে। এবং ইতিমধ্যে কলকাতার যে এনআইএ অফিস রয়েছে সেখানে দুজনকে লাগাতার জিজ্ঞাসাবাদও করছে, এবং যে চাঞ্চল্যকর একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। প্রথম হচ্ছে যে এই মতিরাম জাট সে কিভাবে এই পাকচর বৃত্তির কাজ করত, যেখানে দেখা যাচ্ছে যে এই পাকচর বৃত্তিতে এই মতিরাম জাট সে একাধিক তথ্য দিত পাকিস্তানকে, যেখানে সেই তথ্য যদি সঠিক হতো তাহলে ৩,৫০০ টাকা পেত সেই তথ্য বিক্রি করার জন্য। মতিরাম জাট প্রথমে একাধিক তথ্য দিত, এবং সেই যে তথ্য সেগুলো পাকিস্তান খুঁটিয়ে দেখতো যে সেই তথ্য যদি সঠিক হতো তাহলে পার তথ্যে ৩,৫০০ টাকা করে দিত, এবং সেই তথ্য যদি সিকিউরিটি রিলেটেড হয়, সেটা যদি অত্যন্ত স্ট্রং কোনো তথ্য বা কোনো ইনফরমেশন হয়, সেক্ষেত্রে কিন্তু ১২,০০০ টাকা করে পেত মতিরাম জাট বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং একই সঙ্গে এই যে কলকাতার সূত্র পেয়েছে এনআইএ, যেখানে শনিবার দিন কলকাতার 2 থেকে 3 জায়গায় লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছে, যার মধ্যে ইকবালপুরের একটি দোকান রয়েছে, ট্রাভেল পয়েন্ট ইনফো সলিউশন বলে একটি ট্রাভেল পয়েন্ট রয়েছে, যেখান থেকে বাস ট্রামের টিকিট কাটা হয়, এবং সেখানে যদি কেউ টাকা দিয়ে বলে যে অনলাইন ট্রানজ্যাকশন করে দিতে হবে, সেই ট্রানজ্যাকশনের কাজও করা হয় সেই দোকানে। এবং একই সঙ্গে আরও একটি হোটেল তপসিয়াতে, সেই হোটেলেও হানা দিয়েছিল এনআইএর আধিকারিকরা। এবং প্রথম যে এই ইকবালপুরের যে দোকানটি, সেই দোকান থেকে তার যে মালিক মাসুদ আলম, তাকে প্রথমে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেই জিজ্ঞাসাবাদে তার ফোন থেকে এনআইএ পায় একাধিক তথ্য, এবং সেই তথ্যে দেখা যায় যে থার্ড পার্টি অ্যাপ ইউজ করা হয়েছে, এবং থার্ড পার্টি অ্যাপ দিয়ে বারবার তাকে টাকা পাঠানো হয়েছে মতিরাম জাটকে, এবং যেখানে 2024 সাল থেকে ট্রানজ্যাকশন হয়েছে বলে এমনটাই এনআইএ সূত্রে জানা গিয়েছে। এবং আমরা যে ছবি দেখাচ্ছি, যে গ্রাফিক্স দেখাচ্ছি, সেখানে কিন্তু সেই ট্রানজ্যাকশনেরই তথ্য রয়েছে, বা সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং তার পরেই যেটা এনআইএ জানতে পারে যে বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান করে যে শুধুমাত্র যে থার্ড পার্টি অ্যাপ ইউজ করে টাকা পাঠানো হতো মতিরাম জাটকে এমনটা নয়, আর সেখানে হাওয়ালার মাধ্যমেও টাকা পাঠানো হতো মতিরাম জাটকে। এবং শুধু এখানেই থেমে থাকেনি, তারপরে যে কলকাতার আরও একটি হোটেলে তপসিয়ায় সেখানে যে রেড চালিয়েছে এনআইএ, সেখান থেকে মোহাম্মদ ওয়াকিল বলে একজনকে আটক করে নিয়ে যায়, এবং তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে। এবং এই মোহাম্মদ ওয়াকিল সে এন্টালির বাসিন্দা, সিকিউরিটির কাজ করে এই তপসিয়ার হোটেলে। তবে এখানেই
তার যে পরিচয় তার শেষ নয়, কারণ এই মোহাম্মদ ওয়াকিলকে 2022 সালেও ধরা হয়েছিল বা তার নাম জড়িয়েছিল এই সেম পাকচর বৃত্তিতে। পাঠানকোট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেখানেও কিন্তু নাম জড়িয়েছিল এই মোহাম্মদ ওয়াকিলের, এবং সেই মোহাম্মদ ওয়াকিলের আরও একবার নাম জড়ালো এই জাট, অর্থাৎ যে সিআরপিএফ মতিরাম জাট, তার সঙ্গে আরও একবার নাম জড়ালো। ঠিক কিভাবে মতিরাম জাটকে হেল্প করতো এই ওয়াকিল, এই সমস্ত বিষয়টা কিন্তু এনআইএ খতিয়ে দেখছে এবং দফায় দফায় এই যে ওয়াকিল মোহাম্মদ ওয়াকিল তাকে যেমন জিজ্ঞাসাবাদ করছে, একই দিকে এই যে মাসুদ আলম যে কিনা এই ইকবালপুরের বাসিন্দা, তাকেও জিজ্ঞাসাবাদ করছে, কারণ তার যে থার্ড পার্টি অ্যাপ যে ইউজ করে টাকা গিয়েছে, ট্রান্সফার হয়েছে মতিরাম জাটের অ্যাকাউন্টে, কখনো দেখা যাচ্ছে 22,000 টাকা যেটা মার্চে ট্রান্সফার হয়েছে, এবং 2024 সালে কখনো 15,000, কখনো 13,500 এইভাবে ট্রানজ্যাকশন হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে বা কারা এই যে ব্যক্তি মাসুদ আলম, তাকে যে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে এনআইএ, সেখানে এই ব্যক্তি কিন্তু একটাই কথা বলছে যে তার কাছে লোক এসেছিল, লোক এসে বলেছিল যে এই টাকা ট্রান্সফার করে দিতে, টাকা দিয়ে অ্যাপ্রোচ করা হয়েছিল এবং সেই কারণে সে টাকা ট্রান্সফার করে দিয়েছে। এবং এখানেই প্রশ্ন, কে বা কারা আসছে মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করানোর জন্য, কারা ছিল তারা, এবং সেটা কি শুধুমাত্র তথ্য দিয়েছিল বলে তথ্যের বিনিময়ে তাকে টাকা পৌঁছানো হয়েছে, নাকি তাকে আর্থিক সাহায্য বা এই যে আর্থিক লেনদেন এটা কেন করা হতো, এই বিষয় নিয়েই, এই বিষয়ে জানার জন্য মরিয়া হয়ে উঠেছে এনআইএ। সেই কারণে আজ 11:30 থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ এই মাসুদ আলমকে, যে কিনা ইকবালপুরের একটা ট্রাভেল পয়েন্টের মালিক, এবং একই সঙ্গে মোহাম্মদ ওয়াকিল যে কিনা তপসিয়া সিকিউরিটি গার্ডের কাজ করে সেই হোটেলে, শনিবার দিন যে হোটেলে তল্লাশি অভিযান চালিয়েছিল এনআইএ, তাকেও কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করছে এনআইএ, কারণ এই মতিরাম জাটকে সে কিভাবে হেল্প করেছিল, কি কি জিনিস দিয়ে হেল্প করেছিল, এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে। এবং এরা যারা কাজ করেছে একদম সামনের সারিতে থেকে, মাসুদ বা এই মোহাম্মদ ওয়াকিল, তাদের পিছনে কারা কাজ করেছে, তাহলে কি এখানে কোনো স্লিপার সেল ছিল যারা ক্রমাগত একদম বলা চলে যে ছায়ার মতো কাজ করে গিয়েছে, এই বিষয়টাই জানার চেষ্টা করছে এনআইএ। এবং সেই কারণের জন্য এই লাগাতার অভিযান এবং লাগাতার জিজ্ঞাসাবাদ, শুধু কলকাতায় নয় 8টি স্টেটে এই অভিযান চলছে, এবং বিভিন্ন জায়গা থেকে মূলত কিন্তু এই টাকা ট্রান্সফার করা বা তাকে জাটকে হেল্প করা, এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সেটা কি শুধুমাত্র এই কারণ যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছে যে এই যে মতিরাম জাট যেভাবে পাকিস্তানকে হেল্প করেছে এখানকার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, সেই কারণে যদি পাকিস্তান থেকে ডিরেক্ট ট্রানজ্যাকশন হতো, সেক্ষেত্রে খুব সহজেই মতিরাম জাট সে এনআইএর জালে চলে আসতো বা আইবির জালে চলে আসতো। এবং সেই কারণের জন্যই বিভিন্ন জায়গা থেকে, কখনো ব্যাংকক, কখনো কলকাতা, কখনো মধ্যপ্রদেশ, এই বিভিন্ন জায়গা থেকে ট্রানজ্যাকশন করানো হয়েছে। এবং সেই ট্রানজ্যাকশন শুধুমাত্র কি তথ্য বিক্রি করার জন্য, নাকি অন্য কারণেও এই ট্রানজ্যাকশন হয়েছে, এবং যদি এই ক্ষেত্রে নয় তাহলে কি ক্ষেত্রে ট্রানজ্যাকশনটা করা হতো, এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে এনআইএ আধিকারিকরা। অনেক ধন্যবাদ রিয়া। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এনআইএ তদন্তে নেমে পাকচর বৃত্তির অভিযোগে ইতিমধ্যে মতিরাম জাটকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে, এবং তারপরে একাধিক তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে যে মতিরাম জাটের অ্যাকাউন্টের সূত্র ধরে শনিবার 8টা স্টেটে 15টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ, এবং যার মধ্যে রয়েছে কলকাতা পর্যন্ত। বেশিরভাগ হাওয়ালা এবং থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে জাটের কাছে টাকা পাঠানো হতো। প্রত্যেকটা ইনফরমেশনের জন্য 3,500 টাকা দেওয়া হতো, এবং কোনো স্ট্রং ইনফরমেশন দেওয়া হলে তার ক্ষেত্রে দেওয়া হতো 12,000 টাকা পর্যন্ত। জানা যাচ্ছে